সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি মহান রব্বুল আলামিনের কৃপায় তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। তোমাদের গত ক্লাসের কথা মনে আছে? গত ক্লাসে আমি ভয়েসের উপরে তোমাদের ক্লাসটা নিয়েছিলাম। সেখানে আমি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সহজ কিছু সূত্র দেখিয়েছিলাম। আশা করি সবার মনে আছে। যা হোক, আমরা সেই সূত্রগুলোর ধারাবাহিকতায় আজকে নতুন করে যে সূত্রগুলো আসবে সেগুলো দেখাবো এবং পুরনো সূত্রগুলো একটু রিভিশন দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু লক্ষ্য করো, আমরা আজকে কি ক্লাসে আছে? ভয়েস। এটা আমি গতদিন দেখিয়েছি। আমরা যেটা করব সেটা হলো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব একটা বাক্যকে। অ্যাক্টিভ ভয়েসের বাক্যকে প্যাসিভ ভয়েসে আমরা রূপান্তর করব। এটা আমি গতদিনও লিখেছিলাম, তোমরা জানো। তো এটা আমি কিভাবে ভয়েসটা পরিবর্তন করতে হয়, তার মানে কোন শব্দের অবস্থান কোথায় থাকে এবং ওই শব্দগুলো আমরা কিভাবে পরিবর্তন করি সেটা তোমাদের সবাই জানা আছে, কারণ গতদিন ওইগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে অবস্থান পরিবর্তন, পজিশন চেঞ্জ করি আমরা শব্দের। সাবজেক্ট যে অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট। আমি সামান্য একটু রিভিশন দিয়েই তোমাদের নতুন কথাতে যাব। সাবজেক্ট যাবে অবজেক্টের ঘরে, অবজেক্টের যাবে সাবজেক্টের জায়গায়, এবং যে নতুন যে সাবজেক্টটা আসবে তারপরে বি ভার্ব লিখবো, আমরা অক্সিলারি ভার্ব লিখব। অক্সিলারি ভার্বের পরে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটা লিখব এবং তারপরে আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করি। আমি গতদিন বলেছিলাম সাধারণত আমরা এই প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি বাই, কিন্তু কিছু কিছু শব্দের ক্ষেত্রে এটা ভিন্ন হয়। তো গতদিনে আমি আরেকটা কথা বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, তোমরা মনে করো যে ভার্বের স্থানে দুটো জিনিস কিন্তু অত্যাবশ্যক। প্যাসিভ ভয়েসে অত্যাবশ্যক, এই দুটো ছাড়া প্যাসিভ ভয়েস হয় না। সেটার ক্ষেত্রে আমি বলেছিলাম, আমি তোমাদের এখানে বি ভার্ব এবং ভার্বের পার্টিসিপল ফর্ম। বি ভার্বের ব্যবহার এবং ভার্বের পার্টিসিপল ফর্ম ছাড়া আমরা প্যাসিভ ভয়েস করতে পারি না। গতদিন আমি এটা বলেছিলাম, আজকে একটু রিভিশন দিলাম। তবে গতদিন আমি যে সূত্রগুলো তোমাদের বলেছিলাম মৌখিকভাবে আমি তোমাদেরকে একটু স্মরণ করে দিতে চাই যে বি ভার্বের আমরা 8টা ফর্ম পাই। বি ভার্বের ফর্ম আমরা 8টা পাই, আমি গতদিনও বলেছিলাম। যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। গতদিন আমি লিখেছিলাম অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। তো আমি এই ভার্বগুলো একটু আবারও আজকে লিখছি কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। তোমরা একটু লক্ষ্য করে এখানে আমি লিখেছি যেগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই সবগুলো হচ্ছে বি ভার্বের রূপ। তবে এই সবগুলো ফর্মে আমাদের প্যাসিভ ভয়েস আসবে কোনো না কোনো ক্ষেত্রে, সেগুলো টেন্স অনুযায়ী। কোনো না কোনো ক্ষেত্রে কোথাও অ্যাম, কোথাও ইজ, কোথাও আর, কোথাও ওয়াজ, ওয়ার, কোথাও বি, কোথাও বিন, আবার কোথাও বিং যুক্ত হবে অথবা সরাসরি আসবে। আমি এইগুলির ব্যবহার তোমাদের প্রথম দেখিয়েছিলাম। এই 8টা রূপের আমরা ব্যবহার করব যতগুলো ভয়েস আছে কোনো না কোনো ক্ষেত্রে। অ্যাম, ইজ, আর প্রেজেন্ট টেন্সে আমরা ব্যবহার করে থাকি। ওয়াজ, ওয়ার পাস্ট টেন্সের ক্ষেত্রে, আর বি জেনারেল। আমরা বি ভার্বটা স্বাধীনভাবে অনেক সময় বসাই না, স্বাধীনভাবে প্রায় বসাই না।
বি এর আগে একটা মোডাল ব্যবহৃত হয়, বিন এবং বিং, আমরা এগুলো ব্যবহার করে থাকি। গতদিন যে 3 নম্বর রুলটা দিয়েছিলাম আমি, এটার কথা অনেকের মনে আছে কিনা জানি না। আমি ওই 3 নম্বর রুলের কিছু ব্যতিক্রম বা কিছু এক্সেপশন আমি তোমাদের এখানে দেখিয়ে আমরা পরবর্তী নতুন জিনিসে যাব। 3 নম্বরে ছিল, 3 নম্বর রুলে আমি বলেছিলাম ক্যান, কুড, মে, might, shall, should, will, would, must, to। এখানে তোমরা লক্ষ্য করো, এখানে 10টা শব্দ আমি লিখেছি, 10টা শব্দ, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, টু। এই 10টা শব্দ লেখার পর আমি বলেছিলাম যে এইগুলোর পরে বি যুক্ত হয়, এটা মনে আছে সবার, এইগুলোর পরে বি যুক্ত হয়। ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, শ্যাল বি, শুড বি, উইল বি, উড বি, মাস্ট বি এবং টু বি। এখানে আমি উদাহরণ দিয়েছিলাম তোমাদের, ক্যান দিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম, মনে আছে কিনা? আমি উদাহরণ দিয়েছিলাম, তবে এখানে একটু লক্ষণীয় যে এই টুর কিছু উদাহরণ আমি তোমাদেরকে দেব, যে টু ব্যবহারে আমরা কোথায় আসি। আরেকটা জিনিস তোমরা লক্ষ্য রাখো, যখন একাধিক অক্সিলারি ভার্ব আসে, একাধিক, যেমন আই শ্যাল বি ফ্লাইং এ কাইট, আমি একটি ঘুড়ি উড়াতে থাকব। দেখো আমি শ্যালের সাথে বি ব্যবহার করেছি, শ্যালের সাথে বি ব্যবহার করেছি। আর আরেকটা উদাহরণ দিই, দ্য বয় উইল হ্যাভ প্লেড ফুটবল, দ্য বয় উইল হ্যাভ প্লেড ফুটবল। এখানে দেখো এই বাক্যে উইল এবং হ্যাভ দুটো ব্যবহার করা হয়েছে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী উইলের সাথে একটা রুল আছে, হ্যাভের সাথে একটা রুল আছে। এইগুলো থাকলে আমরা কি করি, ভার্বের আগের ফর্মটা, আগের ভার্বটা, অক্সিলারি ভার্বটা দেখি। মূল ভার্বের আগে যে অক্সিলারিটা আছে, এখানে আমি তোমাদের লিখে দেখাচ্ছি। এগুলো মুছে দিলাম, গতদিন আমি লিখেছিলাম, এই জন্য আমি এখন রাখছি না, এটা মুছে দিচ্ছি। শুধুমাত্র টুর ব্যবহারটাই আমি এখানে এক্সপ্লেন করব। আর একসাথে যখন আমাদের একাধিক অক্সিলারি ভার্বটা আসে, তখন সেই ক্ষেত্রে আমরা কি করি সেটা জিনিসটা এখন এখানে দেখাবো। আমি যে বাক্যটা আগে বললাম, যেমন দ্য বয় উইল হ্যাভ প্লেড ফুটবল। এখানে লক্ষ্য করো, এই উইল এবং হ্যাভ দুটো অক্সিলারি ভার্ব এখানে ব্যবহৃত হয়েছে, একটা মোডাল আর হ্যাভ ভার্ব। আমাদের লক্ষ্য করতে হবে, যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন কোন ভার্বের সূত্রটা ব্যবহার করব, উইলের সূত্র ব্যবহার করবো না হ্যাভের সূত্র ব্যবহার করবো। উইল থাকলে আমরা ওর সাথে বি যুক্ত করি, আর হ্যাভ থাকলে আমরা ওর সাথে বিন যুক্ত করি। এখানে তোমাদের একটা প্রশ্ন এসে যায়। সুতরাং আমাদের দেখতে হবে যে ভার্বটাকে আমরা ভয়েস করব, ভয়েস চেঞ্জ করব, যে ভার্বের মূল ভার্ব প্লেড, এর আগে জাস্ট ইমিডিয়েট আগে কোনটা আছে, ইমিডিয়েট আগে এখানে আছে হ্যাভ। সুতরাং রুলটা হ্যাভের রুল ধরবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এই সূত্রটা ধরবে, উইলটা বসে যাবে। এটা লক্ষ্য করো, আমরা পরে এর উদাহরণটা দেব।
আর এখন আমাদের যে জানার যে বিষয়টি সেটা হলো টু থাকলে আমরা কিভাবে টুটাকে ভয়েস পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। টু, এটা তোমরা একটু লক্ষ্য করো। টু, আমি একটা উদাহরণ দিই। আই হ্যাভ টু রিড বুক। আই হ্যাভ টু রিড বুক, এই বাক্যটা তোমরা লক্ষ্য করো। এখানে আই হ্যাভ টু রিড বুক, এখানে টু আছে, আবার হ্যাভ আছে। আমরা দেখব যে বার, আমি একটু আগে তোমাদের বললাম যে আমরা আমাদের প্রথম নির্ধারণ করতে হবে কোন ভার্বটাকে আমরা ভয়েস পরিবর্তন করতে যাচ্ছি, কোন ভার্বের ভয়েস পরিবর্তন করতে যাচ্ছি। এখানে আমাদের মূল ভাবটা হলো রিড, সুতরাং রিডের আগে টুর ব্যবহার রয়েছে। আমরা হ্যাভটাকে ইগনোর করবো, হ্যাভটাকে ধরবো না, আমরা টু। তাহলে টু থাকলে আমাদের যে রুলটা আছে এখানে আছে, টু থাকলে বি যুক্ত হবে, এটা আমি আগেই বলে দিয়েছি তোমাদের। টু থাকলে বি যুক্ত হবে, তাহলে এখানে হবে টু বি। সুতরাং এটার ভয়েস কি হবে, আমাদের এখানে শেষের অবজেক্টটা হলো বুক, আমরা বুকটা আগে নিয়ে আসি, বুক। তারপর আমরা অ্যাজ ইউজুয়াল এখানে টুর আগে যা আছে সেটা লিখে যাব। টুর আগে এখানে হ্যাভ আছে, কিন্তু আমাদের এখানে হ্যাভটা ব্যবহার করতে পারছি না, কারণ হ্যাভের পরিবর্তে আমরা হ্যাজ ব্যবহার করব, কারণ এখানে বুক হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সুতরাং এখানে আমরা বুক হ্যাজ লিখলাম, হ্যাজ, বুক হ্যাজ। এখানে তারপরে আমরা টু লিখব, হ্যাজ টু, তারপরে আমরা বি ব্যবহার করব, কারণ এই টু রুলের সাথে বি আছে। হ্যাজ টু, বুক হ্যাজ টু বি। এই রিডের পাস্ট পার্টিসিপল একই বানান, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রেড, একই বানান, বুক হ্যাজ টু বি রেড। তারপরে আমরা এই প্রিপোজিশন বাই লিখলাম, তারপরে আয়ের পরিবর্তে আমরা এখানে বি লিখলাম। ঠিক এইটা তোমরা লক্ষ্য করবা যে টু যখন থাকে মূল ভার্বের আগে, তখন আমরা এইভাবেই পরিবর্তন করি। আমি আর একটা বাক্য এখানে লিখে এই জিনিসটা আপাতত আমরা নতুন জিনিসে যাব। এটা লক্ষ্য করেছে সবাই? I am going to buy a pen. অথবা আমরা একটু ভিন্নতা এখানে একটু অন্য জিনিস লিখি। I am going to start a business. I am going to start a business. এই বাক্যটা লক্ষ্য করো, এটা এখানে দেখো টু আছে, এর আগে আছে am going। সুতরাং টু এর আগে যাই থাক, আমরা যে ভার্বটাকে ব্যবহার করবো, এটা আমি বলেছিলাম, টু এর আগে যাই থাক, আমরা যে ভার্বটাকে ভয়েস পরিবর্তন করব, তার আগে টু থাকলে আমরা টু এর নিয়ম অনুসরণ করব। তাহলে এখানে অ্যাম গোয়িং আছে, এটা আমাদের দেখার বিষয় না, এটা আমরা বসিয়ে দেবো এখানে। এই বাক্যটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করি, তাহলে আমাদের নিয়ে আসতে হবে শেষের এ বিজনেস, এ বিজনেস। এখানে এম হবে না, কারণ আয়ের জন্য এম হয়েছিল, এ বিজনেস। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য আমরা এখানে ইজ ব্যবহার করব। ইজ, আর গোয়িং যেভাবে আছে সেভাবেই বসে যাবে, ইজ গোয়িং
তারপরে টু বসবে, টু এর সাথে বি বসবে। এ বিজনেস ইজ গোয়িং টু বি, এই পাস্ট পার্টিসিপল ফর্ম স্টার্টেড, a business is going to be started by me. আমার মনে হয় তোমরা বিষয়টা অবগত হয়েছো, বুঝেছো। এইভাবেই আমাদের শুধু লক্ষ্য রাখতে হবে ভার্বের আগে টু আছে, মূল ভার্বের আগে টু আছে, এবং টুর আগে যা থাক ওটা আমাদের এখন দেখার বিষয় না, ওটা আমরা অ্যাজ ইউজুয়াল বসিয়ে দেবো বাক্যের ভিতরে, তারপরে টুর থেকে পরিবর্তন করে যাব। আচ্ছা, আমাদের গত ক্লাসের উপরে আপাতত এই কথাটুকু ছিল। এখন আমরা নতুন যে দুটো রুল আছে ওই দুটো রুল দিয়ে, তার উদাহরণ দিয়ে আজকের ক্লাসটা শেষ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তিন নম্বর পর্যন্ত দিয়েছিলাম, তিন নম্বরটা আমি একটু রিভিশন দিয়েছি। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, টু, এগুলো থাকলে এরপরে বি ব্যবহৃত হয়। আমরা 4 নম্বর রুলে যাচ্ছি। 4 নম্বরে আছে ডু, ডাজ অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে অ্যাম, ইজ, আর হবে। এটা লক্ষ্য করো, ডু, ডাজ অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে am, is, are হবে। এখানে একটু লক্ষ্য করো, ডু, ডাজ যদি সরাসরি প্রিন্সিপাল ভার্ব হিসেবে আসে সেটা হতে পারে, অথবা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে আসে সেক্ষেত্রেও ডু, ডাজ, ডু অথবা ডাজ ইন্টারোগেটিভ সেন্টেন্স অথবা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও যদি আসে সেক্ষেত্রেও ঠিক আছে। আবার এইগুলো ভার্ব না এসে, ডু এবং ডাজ না এসে যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তোমরা জানো টেন্সের দুটো টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স, এই দুটো টেন্সে কোনো অক্সিলারি, সাধারণ কোনো অক্সিলারি ভার্ব বসে না। সেই ক্ষেত্রেই কিন্তু এই সূত্র, তা আমি তার ভিতরে দুটো জিনিসটা একটা আছে, পাস্ট ইনডেফিনিট ক্ষেত্রে একটু পরে, আমি প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে এটা বলেছি। প্রেজেন্ট ইনডেফিনিট ক্ষেত্রে যদি ডু, ডাজ না আসে তাহলে সেখানে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো এইগুলো আসলে আমরা সেই ক্ষেত্রে কি করি, অ্যাম, ইজ, আর হবে। তোমরা একটু লক্ষ্য করো, যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ইন্টারোগেটিভ হয় অথবা নেগেটিভ হয়, তখন ওই ডু, ডাজ উঠে যায়। ডু, ডাজ উঠে গিয়ে ওর পরিবর্তে আমরা ওই প্রযোজ্য ক্ষেত্রে যেখানে যেটা প্রয়োজন হবে অ্যাম অথবা ইজ অথবা আর বসবে। আর যদি এইগুলো মূল ভার্ব হিসেবে আসে, ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ সেন্টেন্স নয়, সেই ক্ষেত্রে এই ভার্বগুলোর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ওর সাথে অ্যাম, ইজ, আর হবে। ঠিক একইভাবে যদি এইগুলোর কিছু না থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে আমরা ওইগুলো নিয়ে আসবো, ওইগুলো আসবে, ওর সাথে যে ভার্বটা থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আচ্ছা, এইটার সাথে আমি একেবারে উদাহরণ দিয়ে যাই, পরে না হলে আবার আমার এটা লেখা লাগবে, আমি নিচে উদাহরণ দিয়ে যাই। তোমরা একটু লক্ষ্য করো, আমি যেভাবে বলেছি ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা কি হয়। দেখো,
the boy does not obey the elders. The boy does not obey the elders. ছেলেটি বয়স্কদের বা বড়দের মান্য করে না। ছেলেটি বড়দের মান্য করে না। এখানে আমরা নেগেটিভ সেন্টেন্স পেয়েছি, সুতরাং আমরা এই ডাসটা এখানে থাকবে না, এর পরিবর্তে আমরা ওই এম ইজ আর যেটা প্রয়োজন, দ্য এল্ডার্স, থার্ড পারসন প্লুরাল নাম্বার। সুতরাং এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি দেখো, ভয়েসটা পরিবর্তন করি, দ্য এল্ডার্স আর নট। এখানে দেখো আর বসেছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিদায়, থার্ড পারসন প্লুরাল নাম্বার, সরি থার্ড পারসন প্লুরাল নাম্বার বিদায় এখানে আর বসেছে, কারণ ভার্বটা প্লুরাল। আর দ্য এল্ডার্স আর নট obeyed by the boy. ঠিক একইভাবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে ওই ডু ডাস উঠে গিয়ে সাবজেক্টের আগেই ওইটার অ্যামিজার যেটা প্রয়োজন সেটা হবে, তারপরে যেভাবে আমি পরিবর্তন করছি সেইভাবেই হবে। এখন এই ডু ডাস না এসে যদি মূল ভার্ব সরাসরি আসে, সেই ক্ষেত্রে আমরা একটু দেখি, এটাও সহজ জিনিস, তোমরা লক্ষ্য করো। My mother cooks rice. My mother cooks rice. আমার মা ভাত রান্না করেন। এখানে ভার্বের কুক ভার্ব রান্না করা, এই ভার্বের আমরা ভয়েস পরিবর্তন করব। সুতরাং অবজেক্টটা এখানে নিয়ে আসি, তোমরা সবাই জানো রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইস ইজ কুকড, রাইস ইজ কুকড বাই মাই মাদার। রাইস ইজ কুকড বাই মাই মাদার। সিম্পলি এখানে আমি রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে আমি ইজ ব্যবহার করেছি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি, বাই ব্যবহার করেছি, তারপরে আমরা যে সাবজেক্ট এখানে ছিল মাই মাদার সেটাকে আমরা বাইয়ের পরে লিখেছি। আশা করি এ পর্যন্ত তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। এবার আমি 5 নাম্বার রুলে যাব। এখানে এটা মুছে দিই।
এখানে পাস্ট ইনডেফিনিট টেন্সেরই ফর্ম ডিড অথবা ভার্ব এর ডিড অথবা ভার্বের পাস্ট ফর্ম থাকলে ওয়াজ ওয়্যার হবে। এখানে লক্ষ্য করো ডিড এটা ডু ভার্বের পাস্ট ফর্ম, তার মানে পাস্ট ইনডেফিনিট টেন্স নির্দেশ করছে এখানে ডিড অথবা ভার্বের পাস্ট ফর্ম থাকলে। ঠিক আগের মতো 4 নম্বরে যেভাবে বলেছিলাম ডু ডাসটা আসে কোথায়, ইন্টারোগেটিভ সেন্টেন্স অথবা নেগেটিভ সেন্টেন্স, অথবা যদি মূল ভার্ব হিসেবে আসে ওই টেন্সে অন্য কোনো ভার্ব না থাকে। ঠিক একইভাবে পাস্ট ইনডেফিনিট টেন্সে ডিডটা মূল ভার্ব হিসেবে আসতে পারে, অথবা ডিড অক্সিলারি হিসাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সে আসতে পারে। আর এগুলো যদি না থাকে তখন আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করে থাকি, যেমন হি রোট এ লেটার, এখানে সরাসরি রোট, রাইট রোট, রিটার্ন, রাইট রোট। ঠিক একইভাবে আমি যে উদাহরণটা আগে দিয়েছি ঠিক ওই জায়গায় যদি আমরা ডিড ব্যবহার করতাম, যেমন দ্য বয় ডিড নট, ওখানে ডাজ নট ব্যবহার করেছিলাম, দ্য বয় ডিড নট ওবে দ্য এল্ডার্স, ওখানে ডাজের পরিবর্তে ডিড, এটা তোমরা একটু লক্ষ্য করো, এটা সহজ। তখন আমরা কি ব্যবহার করতাম এখানে, ওয়াজ অথবা ওয়্যার, যেহেতু এল্ডার্স থার্ড পারসন প্লুরাল নাম্বার, আমরা এখানে ওয়্যার ব্যবহার করতাম। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ওয়াজ ব্যবহার করবো, অথবা আই ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করব, অথবা এগুলো যদি না থাকে ভার্বের সরাসরি পাস্ট ফর্ম থাকে, তখন আমরা ওই দুটোর যে কোনো একটা নিয়ে এসে এটা ভয়েস চেঞ্জ করব। তো আমরা এর নিচে উদাহরণটা দিই, খুব সহজ উদাহরণ। He did not follow me. He did not follow me. এই বাক্যটা লক্ষ্য করো, আমরা এখানে নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করেছি, মূল ভার্বটা হচ্ছে ফলো আর অবজেক্টটা হলো মি, সাবজেক্টটা হি। সুতরাং এই বাক্যটাকে যখন আমি পরিবর্তন করছি তাহলে প্রথমে আসছে আই, এই ডিটা থাকছে না, আয়ের পরিবর্তে এই আয়ের পরে আমরা ওয়াজ ব্যবহার করে থাকি, আই ওয়াজ, তারপরে নটটা ব্যবহার করব, নট, তারপরে ফলোর পাস্ট পার্টিসিপল ফর্ম ফলোড, আই ওয়াজ নট ফলোড, তারপরে বাই হিম, আই ওয়াজ নট ফলোড বাই হিম। এই ডিডের পরিবর্তে ওয়াজ আসলো, নট থাকলো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো, এবং আমরা প্রিপোজিশন বাই, তারপরে প্রথমে সাবজেক্ট ছিল হি, ওটা হিম ওখানে বসিয়েছি। এই বাক্যটাকে আমরা যদি একটু চেঞ্জ করে দিই, চেঞ্জটা হলো এই বাক্যটাই আমি রাখি, আমরা এখানে ডিড নট শুধু তুলে দিছি, শুধু ডিড নট তুলে দিয়েছি এখানে, আর বাকিটা আমি ঠিক রাখলাম, একটু ফাঁকা হয়ে গেল, তবে আমি নতুন করে লিখছি না। এখানে তোমরা লক্ষ্য করো যে হি ফলোড মি, এই ক্ষেত্রে আমরা এখানে ডিড নাই, সুতরাং মূল ভার্বের পাস্ট এখানে আমরা ফলোর পরিবর্তে ফলোড লিখব। হ্যাঁ, শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করেছো যে আমি এখানে লিখেছিলাম হি ফলোড মি,
এখানে দেখো ফলো ছিল, আমি সেটাকে আবার তোমরা লিখে দিই এখানে হি ফলোড মি। তো এই বাক্যটাকে আমরা যখন প্যাসিভ ভয়েস করছি তখন কি করে এখানে দেখো আই ওয়াজ ফলোড বাই হিম। তো এখানে তোমরা লক্ষ্য করেছো যে আগে নেগেটিভ সেন্টেন্সটা আমি তোমাদের দেখাচ্ছিলাম ডিড নট, সেই ডিড নটটা তুলে দিয়ে আমি মূল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করেছি এখানে ফলোড, বাক্যটাকে একই স্ট্রাকচারে রেখেছি। আর এখানে যেহেতু মূল ভার্বের পাস্ট ফর্ম রয়েছে আমরা ওয়াজ ব্যবহার করেছি, যেহেতু এখানে আই আছে ওয়াজ ব্যবহার করেছি, আই ওয়াজ ফলোড বাই হিম। তো এ হলো তোমাদের 5 নম্বর সূত্রের, তার মানে পাস্ট ফর্ম পাস্ট টেন্সের ইনডেফিনিট যখন মূল ভার্ব বসে তখন আমরা সেটাকে প্যাসিভ ভয়েস এভাবেই করি। এরপরে আমরা আরেকটি সূত্র দেখিয়ে তোমাদের আজকের ক্লাসটা শেষ করার চেষ্টা করব। সূত্রটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের সূত্র। তোমরা একটু লক্ষ্য করো যে ইম্পারেটিভ সেন্টেন্সটাকে আমরা কিভাবে করি। ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা দুইভাবে লিখি, লেট দিয়ে শুরু করি, আবার লেট ছাড়া মূল ভার্ব, এটা নেগেটিভ হতে পারে, মূল ভার্ব দিয়ে শুরু করি। লেটটাও ভার্ব, আমি আগে বলেছি যে মানে লেটটাও ভার্ব, লেটটা হলো তোমাদের এই ভার্বটা হলো কোনো কাজ করতে দেওয়া, লেট অর্থ হলো দেওয়া, এটা হলো কোনো কাজ করতে দেওয়া। আর গিভ হলো কোনো বস্তু দেওয়া, এটা তোমরা খেয়াল রাখবা। যেমন লেট মি ডু ইট, আমাকে এটা করতে, লেট মি ডু, এই ডু ভার্বকে তার মানে করা, এই এটা লেট মি ডু ইট, এটা আমাকে করতে দাও বা দেন, এই ভার্বটার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। আর গিভ হলো হি গিভস মি এ পেন, পেন একটা বস্তু, সে আমাকে একটা কলম দেয়, এই ক্ষেত্রে আমরা গিভ ব্যবহার করে থাকি। সুতরাং এখানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটাকে এভাবে লিখব দুটো সূত্র দিয়ে, তোমরা লক্ষ্য করো। ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে আমি দুটো সূত্রে ব্যবহার করব, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব। এই ভার্বের ফর্ম সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এই জন্য আমি পিপি লিখেছি, পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন এক্স। দ্বিতীয়টা হলো একইভাবে আমি লিখছি লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব, ভার্বের পিপি পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট, মানে ওই যেটাকে আমরা সাবজেক্ট হিসেবে বসাইছিলাম ওই রুটটা ওখানে চলে আসে, লেটের পরে যেটা থাকবে সেইটা, লেটের পরে যেটা যে শব্দটি থাকবে সেইটা, বাই সাবজেক্ট প্লাস এক্সটেনশন। আমরা যদি বাক্যে অতিরিক্ত কোনো পার্ট অফ স্পিচ লেখা থাকে সেই ক্ষেত্রে আমরা সেটা বসিয়ে দিই লম্বা করার ক্ষেত্রে। এখন এটার উদাহরণ আমি দেখো ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন ডু ইট, ডু ইট, এইটাকে আমরা ভয়েস যদি করি ঠিক উপরের সূত্রে, যেহেতু এই ডু ইট এই ভার্বটা লেট দিয়ে শুরু হয়নি, সুতরাং আমরা উপরেরটা ব্যবহার করব। যেমন লেট, লেট, লেটের পরে আমরা অবজেক্টটা নিয়ে আসছি, এখানে তোমরা দেখো ইট রয়েছে, তা লেট ইট, ইট, তারপরে এখানে বি ব্যবহার করেছি বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে মূল ভার্বটা হলো ডু, এটা তোমরা লক্ষ্য করো মূল ভার্ব হলো ডু, তাহলে আমরা সরি এখানে প্লাস দেওয়া হয়েছে, এটা বি ডান, লেট ইট বি ডান। এই ভার্বটাকে, এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে প্রথম সূত্র অনুযায়ী প্যাসিভ ভয়েসে পরিণত করলাম। এখন এই বাক্যটাকে আমি একটু এক্সটেনশন করে দিই,
এখানে একটু লেট ব্যবহার করে বাক্যটাকে লিখি, যেমন লেট মি ডু ইট, লেট মি ডু ইট। এই বাক্যটাই আমি লেট ব্যবহার করেছি, সুতরাং এই বাক্যটা হবে দ্বিতীয় সূত্র অনুযায়ী, এই সূত্র অনুযায়ী এটা হবে। তো আমরা একইভাবে প্রথম চারটা লিখবো, একইভাবে লেট ইট বি ডান এটা আমরা লিখে নিতে হবে। লেট ইট বি ডান। এইবার আমাদের বাড়তে হবে, যেহেতু লেটের পরে মি আছে, লেটের পরে যে শব্দটা থাকবে সেটা আমরা বাইয়ের পরে লিখব। লেটের পরে যে শব্দটা থাকবে সেই শব্দটা আমরা বাইয়ের পরে লিখব। তাহলে বাই মি, লেট ইট বি ডান বাই মি। দ্বিতীয় সূত্র অনুযায়ী আমাদের এই পরের ভয়েসটা হলো। এটা তোমরা মনে রাখবা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ইম্পারেটিভ সেন্টেন্স এর আগে আমি বললাম যে ইম্পারেটিভ সেন্টেন্স সরাসরি ভার্ব, এটা নেগেটিভ ফর্মে হতে পারে সরাসরি ভার্ব দিয়ে, অথবা লেট দিয়ে, লেটটাও ভার্ব। সুতরাং লেট যে স্পেশাল ব্যবহার আছে বিধায় আমরা লেটটাকে আলাদা করে ফেলেছি। যে লেট দিয়ে শুরু হলে আমরা এই দ্বিতীয় সূত্র অনুযায়ী, এবং লেট দিয়ে শুরু না হলে আমরা প্রথম সূত্র অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এখানেই ভয়েসের ক্লাসটা, ভয়েসের দ্বিতীয় ক্লাসটা এখানেই শেষ করতে হচ্ছে। তো ক্লাসে উপস্থিত হওয়ার জন্য, যোগ দেওয়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আর আগামী ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।